দর্শক, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড উত্তরা কার্ডিয়াক সেন্টার ভালো থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। বুকের মাঝখানে খাঁচার ভেতরে দুই ফুসফুসের মাঝে এর সুরক্ষিত অবস্থান। এই হার্টে হতে পারে নানান সব অসুখ বিসুখ, তবে যে অসুখটার নাম শুনলে বা হলে আমরা সবাই ভয় পাই তার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু এই হার্ট অ্যাটাককে নিয়ে। হার্ট অ্যাটাক চিকিৎসা ও প্রতিরোধ এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন, আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন। টেলিফোন নম্বরগুলো কিছুক্ষণ পরপরই টেলিভিশন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন, আরও রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। যে কোনো জায়গায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর রয়েছে আমাদের আলাপচারিতা। আজকে আলাপচারিতার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অত্যন্ত খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ, যারা দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও বিখ্যাত, বাংলাদেশের দুজন উজ্জ্বল সন্তান। চলুন দর্শক, পরিচিত হয়ে একে একে ওনাদের সাথে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি যার সাথে তিনি বাংলাদেশের এখন যারা সক্রিয় কার্ডিওলজিস্ট রয়েছেন তাদের মধ্যে সিনিয়র মোস্ট একজন কার্ডিওলজিস্ট, এবং কর্মরত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কার্ডিওলজি বিভাগ। পরিচয় করিয়ে দিচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের মাঝে আরেকজন ডায়নামিক কার্ডিওলজিস্ট উপস্থিত রয়েছেন ল্যাবিট কার্ডিয়াক হাসপাতালের সিসিইউ ইনচার্জ এবং সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাক্তার মাহবুবুর রহমানের সাথে। দর্শক, পরিচয়ের পালা শেষ হলো, এবার আমরা অনুষ্ঠানের আলাপচারিতায় ঢুকছি আর অপেক্ষা করছি আপনাদের টেলিফোনের জন্য। আপনারা চাইলে আজকে হার্ট অ্যাটাক নিয়ে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, কিংবা প্রশ্ন থাকলে সেই প্রশ্নও করতে পারেন। শুরুতেই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম এবং ডাক্তার মাহবুবুর রহমান, আপনাদের দুজনকে আরেক দফা স্বাগত। জি, আমি অনেক কথাই আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করব দর্শকদের প্রশ্নের ফাঁকে ফাঁকে, তবে শুরুতেই যেটা জানতে চাই যে হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়। স্যার, আপনি বলুন, কেউ কি হার্টকে অ্যাটাক করে? হার্ট অ্যাটাক আসলে কেউ অ্যাটাক করে না। হার্টের যেটা হয় সেটা হলো হার্টের নিজের রোগ থেকে হার্ট অ্যাটাক তৈরি হয়। এখন প্রশ্ন হলো একটু জানা দরকার যে হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি আসলে। হার্টে যে হার্ট কাজ করে আমরা সবাই জানি যে হার্ট পাম্প করে সমস্ত শরীরে রক্ত সঞ্চালন করেন, এবং সঞ্চালন করার ফলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। সুতরাং হার্ট নিজেরও চলার জন্য তারও কিছু কিছু রক্তনালী আছে যেখান থেকে সে খাদ্য গ্রহণ করে। সেই রক্ত সরবরাহ নালীগুলো বিভিন্ন কারণে, বিশেষ করে ফ্যাটি ফুড কেটে রক্ত চর্বি ইত্যাদি জমে পথটা ন্যারো হয়ে যায়। ন্যারো হয়ে গিয়ে যদি কোনো কারণে হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায় কোনো একটা নালী, তখন হার্টের একটা বিশেষ অঙ্গ ডেড হয়ে যায়। সেই সময় একটা সিভিয়ার ব্যথা হয়। এই ইয়েটাকে আমরা সাধারণত হার্ট অ্যাটাক বলে থাকি আর কি। তার মানে দাঁড়ালো কি, যে হার্টের নিজস্ব রক্ত চলাচলের নালী যদি কোনো সময় সাডেন বন্ধ হয়, এর অনেকগুলো মেকানিজম আছে, তখনই যে সিভিয়ার সিমটমটা হয়, যে রোগটার ধারণা হয়, সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি আর কি। সুতরাং দেখা যাচ্ছে যে হার্টের নিজের রোগের কারণেই হার্ট অ্যাটাক হয়ে থাকে, কেউ বাইরে থেকে অ্যাটাক করে না। কেউ বাইরে থেকে অ্যাটাক করছে না। আমরা আশ্বস্ত হচ্ছি যে নিজের দোষেই নিজের হার্ট অ্যাটাক হচ্ছে। দর্শক, আমরা আরো শুনবো হার্ট অ্যাটাক সম্পর্কে বিস্তারিত, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে বুকের ব্যথা হলেই আমরা কিন্তু কম বেশি সবাই আজকাল ভয় পাই যে এই বোধহয় হার্টের কোনো সমস্যা হচ্ছে। সব বুকের ব্যথা হার্টের ব্যথা নয়, বুকের ব্যথার আরো অনেক কারণ রয়েছে, থাকতে পারে। ডাক্তার মাহবুবুর রহমান, আপনি দর্শকদের এই ব্যাপারে বলবেন। না, সব বুকের ব্যথাই হার্ট অ্যাটাকের ব্যথা নয়, এটা সত্য কথা। তবে সবার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা হার্টের অ্যাটাকের ব্যথা নয়, কারণ হার্ট অ্যাটাকের যে তীব্রতা এবং হার্ট অ্যাটাকের যে ভয়াবহতা সেটা অন্য কোনো ব্যথার সাথে তুলনীয় নয়। সুতরাং প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা হার্ট অ্যাটাকের ব্যথা নয়। হার্ট অ্যাটাকের ছাড়াও যেসব কারণে ব্যথা হতে পারে সেটা হলো হার্টের যে কাভারিংস আছে, যে পেরিকার্ডিয়াম আছে, হার্টের সাথে যেসব অর্গান, অন্য অন্য অর্গান আছে, যেমন ফুসফুস আছে, ফুসফুসের কারণে ফুসফুসে নিউমোনিয়া বা ইনফেকশন বা ইনফ্লামেশন বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। তারপরে হার্ট লাংসের বাইরে যে বুকের খাঁচাটা আছে, যেটা আপনি বললেন যে খাঁচার ভিতরে পাখি থাকে, তো সেই খাঁচার কারণেও বিভিন্ন ব্যথা হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, এমনকি স্কিনে বিভিন্ন ধরনের রোগ সেটাও হতে পারে, ইনফ্লুয়েঞ্জা থেকে হতে পারে। তারপরে একটা পক্স আমরা বলি, হার্পিস জোস্টার ভাইরাস,
সে কারণে কিন্তু বুকের আচ্ছা, ব্যথা গ্যাস্ট্রিকের হতে ব্যথা পারে। কি হার্টের ব্যথা আকারে নিশ্চয়ই, প্রকাশ পেতে এবং পারে? এটা এগুলা চেস্টের বিষয় গেল। এবার নিচে যদি যাই তাহলে আপনার অ্যাবডোমেন থাকে, গ্যাস্ট্রিকের ব্যথা পেপটিক আলসার ডিজিজ কারণে ব্যথা হতে পারে, গল ব্লাডারের ইনফেকশন ইনফ্লামেশন থেকে ব্যথা হতে পারে, প্যানক্রিয়াজের ব্যথা হতে পারে, ইভেন অ্যাপেন্ডিক্সের ব্যথা অনেক সময় বুকের দিকে আপনার ওঠে। সুতরাং আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে এটা হার্ট অ্যাটাকের ব্যথা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার আপনার কাছে যে কখন কোন ব্যথাকে আমরা হার্টের ব্যথা বলে মনে করব, সন্দেহ করব? এখানে একটা জিনিস জেনে রাখা দরকার যে হার্টের ব্যথার কতগুলো বিশেষ বিশেষ ক্যারেক্টারিস্টিক আছে। যেমন ধরেন যে সমস্ত ব্যথাগুলো ডক্টর মাহবুব বললেন, এবং সবগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু কমন জিনিস আছে যে ব্যথা। কিন্তু হার্টের ব্যথা যেটা হয়ে থাকে দুই ধরনের, যেটা আগে ক্রনিক স্টেবল জানেন, যার মানে যার আগের থেকে হার্টের রোগ আছে, তাদের পরিশ্রম করলে বুকে ব্যথাটা হয় এবং রেস্ট করলে আস্তে আস্তে এটা কমে যায়। এর ক্যারেক্টারিস্টিক হলো এরকম যে মনে হবে যেন বুকটা ভেঙে যাচ্ছে, চেপে ধরছে, অথবা অনেক 100 মণ ওজন চেপে ধরছে আর কি, এবং দাঁড়ালে এটা কমে যায়। কিন্তু যখন হার্ট অ্যাটাক হয়, যার মানে অ্যাকুট হার্ট অ্যাটাক হয়ে যায় যখন, তখন এই ব্যথাটা আরো সিভিয়ার ফর্মে হয়। জি। এবং তখন দেখা যায় যে সঙ্গে তার ঘাম থাকে, কোনো কোনো সময় বমির উদ্রেক হতে পারে, কোনো সময় বুকে ধরপড় করতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু অন্যান্য ব্যথাগুলো সাধারণত, যেগুলো গ্যাস্ট্রিকের ব্যথা বা পেরিকার্ডিটের ব্যথা, এগুলো সাধারণত কন্টিনিউয়াস হতে থাকে। এগুলো সাধারণত এইরকম পরিশ্রমের সঙ্গে খুব একটা বেশি সম্পর্ক থাকে না, এমনকি রেস্টের ব্যথাগুলো হতে পারে আর কি। আচ্ছা, এই দুই তিনটা জিনিস যদি আমরা খেয়াল করি, তাহলে হার্টের ব্যথা অন্য ব্যথাগুলো চাইতে অনেক ক্ষেত্রে আমরা আলাদা করতে পারবো। আচ্ছা দর্শক, খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বেরিয়ে এসেছে বিশেষজ্ঞদের মুখ থেকে। সেটি হচ্ছে যে হার্ট অ্যাটাকের আগেও হার্ট যখন দুর্বল থাকে, তার রক্তনালীগুলো যখন বিভিন্ন রকম দুর্বলতা থাকে বা ব্লক থাকে, তখন ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা আপনি যেটি বললেন, অর্থাৎ নানান রকম ব্যথার আকারে সেটা জানান দেয় যে হার্টের রক্তনালীগুলো দুর্বল বা সেখানে রক্তনালীতে ব্লক রয়েছে। কাজেই সে সময়ও যদি প্রস্তুতি নেই, তাহলে কিন্তু আমরা হার্ট অ্যাটাককে অনেক আগেই ঠেকাতে পারবো। দর্শক, সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে হার্ট অ্যাটাকের ব্যথার ধরনটা কি? একজন মানুষের হার্ট অ্যাটাক হলো, তখন তার কি কি লক্ষণ উপসর্গ প্রকাশ পাবে? শুধুই কি ব্যথা? না, স্যার যেটা বললেন যে ব্যথার যে মাত্রা, তীব্র ব্যথা এবং হঠাৎ, মানে যে সাডেননেস যেটা বলি আমরা, আকস্মিকতা, হঠাৎ করে রক্তনালী যখন বন্ধ হয়ে যাবে, তখন হার্টের একটা বড় অংশ রক্ত অক্সিজেন থেকে বঞ্চিত হয়। বঞ্চিত হলে মাসেলগুলো মাসেলগুলো অক্সিজেন ক্রাই করে, কান্না করে, ডাইং মাসেল। তো সেই ব্যথার তীব্রতা অত্যন্ত বেশি। জি। এবং ক্রাশিং বলে বুক ভেঙে যাচ্ছে, এবং একটা আপনার তার প্রচুর ঘাম হতে পারে, বমির উদ্রেক হতে পারে, এবং তার মধ্যে এক ধরনের শ্বাসকষ্টের ভাব হতে পারে, এবং তার মধ্যে এক ধরনের মৃত্যু আতঙ্ক কাজ করতে পারে। অর্থাৎ আগের থেকে যেসব ব্যথা ছিল ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার ব্যথা, তার থেকে মাত্রা, তীব্রতা এবং ব্যাপ্তি অনেক বেশি হয়। আচ্ছা, সেক্ষেত্রে দর্শক আরেকটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে কখনো কখনো বুকের ব্যথা নাই, কোনো লক্ষণ উপসর্গ নেই, কিন্তু নীরবে নিভৃতে হার্ট অ্যাটাক হয়ে গেছে, এমন ঘটনাও কিন্তু ঘটে। আমি ঠিক বলেছি স্যার? হ্যাঁ, ঠিকই হতে পারে। বিশেষ করে আমরা ডায়াবেটিস যাদের রোগী আছে, তাদের অনেক সময় হতে পারে। এছাড়াও অনেক সময় বয়স হয়ে গেলে বা ম্যাল নিউট্রিশন থাকলে অনেক সময় নার্ভ সিস্টেম, যেটাতে ব্যথাকে অনুভব করা যায়, তার দুর্বলতা থাকলেও কিন্তু অনেক সময় বোঝা যায় না। সেই সব ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক্যালি আস্তে আস্তে হয় শ্বাসকষ্ট নিয়ে বা দুর্বলতা নিয়ে বা হাঁটতে পারছেন এটা নিয়ে আসে, এবং পরবর্তী সময় চিকিৎসক এটা পরীক্ষা করে দেখা গেল যে না, তার কোনো এক সময় হার্ট অ্যাটাক হয়ে গেছে। অন্যান্য পরীক্ষা করে, যেমন ইসিজি, ইকো ইত্যাদি করে বোঝা যায় যে হার্ট অ্যাটাক হয়ে যাদের গেছে। এরকম সাইলেন্ট এমআই হয়, হঠাৎ নীরবে নিভৃতে হার্ট অ্যাটাক হয়ে গেছে, টের পাননি, তারা কিভাবে সতর্কতা তাদের অবলম্বন সতর্কতা অবলম্বন করতে হবে যে শুরুতেই যে কোনো ধরনের রোগ, বিশেষ করে ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং অন্য কোনো রোগ, ক্রনিক রোগ যদি থাকে, তাদের মাঝে মাঝে হার্টের চেক করা দরকার, হার্টের ফাংশন। এবং তাতে অনেক সময় আর্লি ধরা পড়ে জিনিসটা, এবং তখন থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়া যাবে। যেমন ধরুন যে কারো কোলেস্ট্রল খুব বেশি আছে, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে না, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না, তাদের এগুলো যদি পূর্বাহ্নেই জানা যায়, তাহলে সেগুলোকে যদি ভালোভাবে চিকিৎসা করা হয়, কন্ট্রোল করা হয়, তাহলে এই হার্ট অ্যাটাকটা, সাইলেন্ট হার্ট অ্যাটাক তো হয়ই না, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার অ্যাকিউট অ্যাটাকও বন্ধ করা সম্ভব হয়। দর্শক, আমরা মাঝে মধ্যেই শুনি যে দিব্যি সুস্থ মানুষ কাজের ফাঁকে কিংবা ঘুমিয়ে আছেন, হঠাৎ মৃত্যুবরণ করেছেন। এই যে হঠাৎ মৃত্যু, সাডেন ডেথ, তার একটা বড় কারণ হচ্ছে হঠাৎ হার্ট অ্যাটাক এবং তার সেই হার্ট অ্যাটাক জনিত জটিলতা। আরেকটু বলবেন? জি।
সাডেন কার্ডিয়াক ডেথ যেটা আমরা জানি সেটা মানে ইসকেমিক যে কারণ হতে পারে, যেটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ইসকেমিক বা হার্ট অ্যাটাক ছাড়া অন্য অন্য কারণও হতে পারে, বিশেষ করে কার্ডিওমায়োপ্যাথি বা অন্য অন্য ইলেকট্রিক্যাল প্রবলেম থাকলেও সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। সেক্ষেত্রে স্যার যেটা বললেন, কতগুলা ঝুঁকিপূর্ণ আমাদের মানে ফ্যাক্টর, ঝুঁকি রিস্ক ফ্যাক্টরস বলি আমরা, যেমন হলো ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল হাই এবং স্মোকিং, ওবেসিটি, ফ্যামিলি হিস্ট্রি ইত্যাদি কোনো একটি লোকের যদি থাকে এবং তার বয়স যদি 30-এর বেশি থাকে, তাহলে অবশ্যই তাকে কতগুলো স্ক্রিনিং হেলথ চেক আপ, যেটা আর কি আগের থেকে যেটা স্যার বললেন পূর্বাহ্নে, এটা তাকে চেক আপের মধ্য দিয়ে তার রিস্ক ফ্যাক্টরস গুলো মডিফাই করে কন্ট্রোল করে নিলে, তাহলে এই যে সাডেন ডেথটা হয়, সাডেন কার্ডিয়াক ডেথ, আগে যেটা বলতো স্বপ্নের ভিতরে মারা গেছে, ভূতে মারা গেছে ইত্যাদি, যেগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই কার্ডিয়াক ডেথ এগুলো হয়। এগুলো আমরা যদি আগের থেকে সতর্ক হতে পারি, চিকিৎসা দিতে পারি, তাহলে এগুলো অনেকাংশেই এটাকে প্রতিরোধ করা সম্ভব। জি দর্শক, আপনাদের দিন, আপনাদের প্রশ্ন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি বলুন, প্রশ্ন বলুন। যে আমি ওপেন হার্ট সার্জারি করতে আমার আব্বা, আমি ওই ব্যাপারে ডক্টরদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। প্লিজ বলুন। যে যেটা হচ্ছে যে আমার গত জুলাই মাসে, মানে গত লাস্ট ইয়ার এপ্রিল জুলাই আমার আব্বার ওপেন হার্ট সার্জারি করানো হয়, এবং সেটা হচ্ছে ডক্টর যে আমার হাঁটতে চান না, এখন উনি কোনো কিছু কষ্ট পান কিনা জানি না, কিন্তু ওনার এই জিনিসটা উনি হাঁটতে চান না। তো গত 2 দিন আগে ডক্টর চেক আপে গেছেন, তারপর ওইখান থেকে আসার পরে ওনার বয়স কত? হাঁটছেন। ওনার বয়স কত? ওনার বয়স 70 আপ করে। 70 আপ। শুনুন জি বোন, আমরা শুনেছি আপনার প্রশ্ন এবং আশা করি বুঝেছি আমরা আপনার প্রশ্নটি। শুনুন কি উত্তর হতে পারে প্লিজ। শুনুন, আপনার এই যে হার্ট অ্যাটাকের পরে বা আগে যে কোন কারণে হোক আপনার বাইপাস সার্জারি হয়েছে, বাইপাস সার্জারি সাধারণত করা হয় কি, আমরা একটু আগে শুনছিলেন যে রক্ত চলাচলের কিছু নালী আছে হার্টের উপরে, যেগুলো ব্লক হয়ে বা ন্যারো হয়ে গিয়ে রক্ত সাপ্লাই কমে যায়, এবং সেটাকে অনেক সময় 2 ধরনের কারণে এটাকে রক্তটা আবার পুনঃ সঞ্চালন করা হয়। একটা হলো যে পিসিআই বলবে স্টেন্টিং, বা অনেক আমাদের সাধারণ কথা রিং পরানো বলা হয়, সেই ইন্ডিকেশন দিয়ে এটাকে করা যেতে পারে। আর একটা হলো যে বাইপাস করা, মানে আরেকটা চ্যানেল করা, যেটা বলছিলেন যে আপনার রোগীর পায়ের থেকে একটা চ্যানেলে রক্তনালী নিয়ে একটা বাইপাস করে দিয়েছে, তার মানে একটা অল্টারনেট রাস্তা করে দিয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যেখানে রক্ত চলাচল কম হচ্ছিল সেটা মোটামুটি ঠিক হচ্ছে। কিন্তু আপনার যেটা প্রবলেম যেটা হলো সেটা হলো যে উনি হাঁটছেন না। কেন না, হাঁটা, ওষুধপত্র খাওয়া, ডায়েট, এই সবগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এই ধরনের রোগীকে পুনর্বাসন করা বা চলা। সুতরাং যদি অন্য কোনো অসুবিধা না থাকে, হাঁটার জন্য তাকে এনকারেজ করতে হবে, এবং হাঁটলে যেটা হয় কি শরীরের কার্যক্ষমতা বাড়ে, এবং হার্টের যে রক্ত চলাচল সেটাও সম্ভবত কিছুটা বাড়ে, এবং তাদের হার্টেরও কার্যক্ষমতা বাড়ে। সুতরাং আপনার যেটা মেন প্রশ্ন, বারবার আপনি একটা কথা বলছিলেন যে আপনার হাঁটছে না, কিন্তু চেষ্টা করতে হবে তাকে হাঁটা করা। একান্ত যদি না পারে ফিজিওথেরাপি, যদি একান্ত না হয় তাহলে তাকে প্যাসিভ এক্সারসাইজ করা, বা আপনারা নিজেরা কেউ করতে পারেন, বা প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট দিয়ে কিছু হাঁটানোর ব্যবস্থা করতে পারবেন। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ডায়েটিং অ্যান্ড ড্রাগস, এই 3টা কিন্তু খুব জরুরি। আপনারা যে অপারেশনটা করা হয়েছে তার উপকার পেতে হলে এই 3টা জিনিস অবশ্যই জরুরি। আশা করি বোন আপনাদের এই পরামর্শ কাজে লাগবে। দর্শক, একজন মানুষ হঠাৎ তার হার্ট অ্যাটাক হলো, তখনই কিন্তু প্যানিক অ্যাটাক তৈরি হয় তার মধ্যে এবং তার আশেপাশের মানুষজনের মধ্যে। কিন্তু প্যানিকের মধ্যে না পড়ে তাৎক্ষণিকভাবে কি করণীয়, তার কি করণীয় এবং তার আশেপাশের মানুষের কি করণীয়, সেই কথাগুলোই শুনুন আমাদের বিশেষজ্ঞদের মুখ থেকে। স্যার আপনি বলবেন। ধন্যবাদ। হার্ট অ্যাটাক হলে যে প্রথমে যে কাজটা করতে হবে, তাকে ইমিডিয়েটলি একটা হাসপাতালে, সম্ভব হলে একটা কার্ডিয়াক হসপিটালে তাকে নিয়ে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে বাড়িতে বসেই সে কিছু প্রাথমিক চিকিৎসা নিতে পারে। পেশেন্ট দৌড়দৌড়ি না করে, ঘরের ভিতরে দৌড়দৌড়ি না করে এক জায়গায় বিশ্রাম নেবে, শুয়ে থাকবে, এবং যদি বাড়িতে ডিসপ্রিন ট্যাবলেট থাকে 300 মিলিগ্রাম ডিসপ্রিন ট্যাবলেট চুষে খাবে অথবা পানিতে গুলে খাবে। একটা ডিসপ্রিন ট্যাবলেট অনেকখানি মানুষের জীবনকে বাঁচাতে সাহায্য করে। এটা খেয়ে তাকে ইমিডিয়েটলি একটা কার্ডিয়াক হাসপাতাল অথবা একটা সরকারি যেখানে জেনারেল হাসপাতাল আছে বা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেখানে যেখানে কার্ডিওলজিস্ট বা অন্তত মেডিসিন বিশেষজ্ঞ আছে, সেখানে ইমিডিয়েটলি তাকে যেতে হবে। গিয়ে তারপরে দায়িত্ব কিন্তু
হাসপাতালে বা ডাক্তারে। একটু তারা পরে গেলে হয় না? না, এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে হার্ট অ্যাটাক মানে স্যার যেটা বললেন, হার্টের একটা রক্তনালী বন্ধ হয়ে গিয়েছে। হার্টের রক্তনালী চর্বি ফেটে গিয়ে রক্তনালী বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ফলে হার্টের মাসেল অক্সিজেন বঞ্চিত হচ্ছে, খাদ্য বঞ্চিত হচ্ছে, এবং সেই মাসেলগুলো মরে যাবে। কয়েক ঘন্টার মধ্যে এই মৃত্যু, হার্টের যে মাসেলের মৃত্যু সম্পন্ন হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়। সুতরাং আপনি যত দেরিতে যাবেন, এই মাসেলগুলো, মাসেল ফাইবারগুলো মরে যেতে থাকবে। মৃত মাসেলকে আপনি আর বাঁচাতে পারবেন না। অর্থাৎ এখানে মিনিট মিনস মাসেল। 1 মিনিট দেরি করবেন তো মাসেল মরে যাবে। সুতরাং আপনাকে দেরি করার প্রশ্নই ওঠে না। যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি হার্টের ডাক্তার বা মেডিসিনের ডাক্তারের শরণাপন্ন হবে। আচ্ছা, হাসপাতালে গেল, তারপর আপনারা কি করেন? হাসপাতালে যেটা করা হয়ে থাকে, একটু আগে খেয়ে ধরে বলি প্রফেসর মাহবুবের কথা অনুসারে, সেটা হলো যে আমরা অনেক সময় বাসাতে সময় ক্ষেপণ করি। অনেকে গ্যাসের ওষুধ খায়, অনেকে ফোন আচ্ছা, করি, একটু দেখি না কি হয়। দেখি কি হয়। জি। এই জিনিসগুলো না করে যদি মনে করেন যে এটা একটা নতুন ধরনের ব্যথা এবং খুব সিভিয়ার ব্যথা, সেটা যে কোনো ব্যথা হোক না কেন, আগে একটা হাসপাতালে যাওয়া দরকার এবং সেখানে কিছু ফলো আপ করার জন্য প্রয়োজন আছে। অনেক সময় অবজারভেশনে করে। তবে যখন এই অবস্থায় যখন হাসপাতালে আসেন রোগী, তখন যেটা হয় কি, ওখানকার হেলথ সার্ভিস এবং ডাক্তাররা যেটা চেষ্টা করেন যে এটা সত্যি হার্ট অ্যাটাক কিনা, অন্য কোনো রোগের না কিনা। যখন ওরা মনে করেন যে হার্ট অ্যাটাক হচ্ছে, তখন যে জিনিসগুলো করা হয় 2 ধরনের জিনিস। একটা হলো যে যখন তারা শিওর হয়ে যান যেখানে ব্লক হয়ে যাচ্ছে, এবং এখনই যদি আমরা না করি, এটাকে রক্ত চলাচল সঞ্চালনে না করি, ব্লকটা ছুটিয়ে না দিই, তাহলে কিন্তু হার্ট ড্যামেজ হয়ে যেতে পারে। তখন যেটা হয়ে থাকে, এখন ইউজুয়াল প্ল্যাটিনাম স্ট্যান্ডার্ড হওয়া উচিত, সেটা হলো যে সরাসরি সেটাকে ক্যাথারেশন করে অ্যাঞ্জিওপ্লাস্টি করে রিং সম্ভব বলে পরিয়ে দেওয়া। তখনই এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি রিং দেওয়া। লাগিয়ে দেয়া। কিন্তু যেহেতু আমাদের দেশে এবং অনেক দেশে এটার বেশি সুযোগ নাই, তারপরেও এটা দ্যাট ইজ আইডিয়াল ট্রিটমেন্ট। কিন্তু তা না হলো প্রায় সব জায়গাতে, ইনক্লুডিং উপজেলা হাসপাতালও কিন্তু এখন ড্রাগের মাধ্যমে কিছুটা হলেও এই ব্লকটা ছুটিয়ে দেওয়া, যেটা স্ট্রেপ্টোকাইনেজ বলে, থ্রম্বোলাইসিস আমরা বলি, সেটা সাধারণত করা হয়ে থাকে। এবং সার্বক্ষণিকভাবে এই পেশেন্টটাকে ফলো আপ করা হয়। কারণ হলো যে বেশিরভাগ যারা মারা যান, তারা কিন্তু এই ফলো আপের পিরিয়ডে যদি কোনো ধরনের অ্যারিথমিয়া বা অ্যাবনর্মাল বিটিং শুরু হয়, সাডেন হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, সঙ্গে সঙ্গে যদি চিকিৎসা করা সম্ভব না হয়, তাহলে কিন্তু মারা যায়। এইগুলো করার জন্য ফলো আপ করা হয়ে থাকে। আচ্ছা। এবং স্টেবল হয়ে গেলে পরবর্তী সময় ক্রনিক চিকিৎসা কি লাগবে সেটা ইভ্যালুয়েট করা হয়। আমরা আবার আসছি। তার মানে হাসপাতালের চিকিৎসা খুব জরুরি। দর্শক, আমরা অনেকেই সময় ক্ষেপণ করি, বাসায় যাচ্ছে দেখি না কি হয়, আচ্ছা আর একটু পরে যাব, ব্যথাটা একটু কমুক, একটু গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াই, নানান রকম সময় ক্ষেপণ হয়ে যায়। হার্টের অসুখের বেলায়, স্পেশালি হার্ট অ্যাটাকের বেলায়, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড ইম্পর্টেন্ট। রোগীকে বাঁচানোর জন্য চেষ্টা করা উচিত, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, যেখানে হার্টের চিকিৎসা হয় সেরকম একটা হাসপাতালে নিয়ে যেতে পারলে ভালো। এবং তারপর তো চিকিৎসকরা ওখানে আপনাদেরকে চিকিৎসা করবেন এবং পরামর্শ দিবেন। দর্শক, আবার আপনাদের একটা প্রশ্ন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলছি, আমার নাম আমিনুর রহমান। জি, আমিনুর রহমান ভাই বলুন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি, একটা জেনারেল বিষয় জানতে চাইবো এবং আমার একটা ব্যক্তিগত সমস্যার কথা বলবো। জেনারেল বিষয়টা হচ্ছে যে অন্য কোনো ব্যথা থেকে, যেমন আমি দাঁত তুললাম, দাঁত তোলা থেকে হার্ট অ্যাটাক, দাঁতের ব্যথা থেকে হার্ট অ্যাটাক হতে পারে কিনা, বা অন্য ধরনের কোনো ব্যথা থেকে হার্ট অ্যাটাক হতে পারে কিনা। আচ্ছা, স্ট্রেস। ব্যক্তিগত একটা সমস্যার কথা বলবো, সেটা হচ্ছে যে আমাকে সময় টেবিলে ঝুঁকে লেখালেখি কাজ করতে হয়। সেক্ষেত্রে আমার বুকের ডান পাশে কখনো কখনো ব্যথা করে, আবার কখনো কখনো বাম পাশে ব্যথা করে। আমি একটা ইসিজি করিয়েছি, সেখানে বলেছেন যে নন স্পেসিফিক পেইন বা এই জাতীয় কিছু। জি, এটা সম্পর্কেও আপনাকে আমরা পরামর্শ দিব। লেখক আমিনুর রহমান ভাই, এই পরামর্শগুলো যদি নিতে হয় তাহলে একটু কষ্ট করে আমাদের সাথে আরো কিছুক্ষণ থাকতে হবে। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমরা বিরতির পরে আবার ফিরে আসছি আরো অনেক আলাপ নিয়ে আর আপনার প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। এবং উত্তরা কার্ডিয়াক সেন্টার ভালো থাকুনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও এক দফা স্বাগতম। দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম এবং উপস্থিত রয়েছেন ডাক্তার মাহবুবুর রহমান, দুজন খ্যাতিমান কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ। এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হার্ট অ্যাটাক চিকিৎসা ও প্রতিরোধ। দর্শক, বিরতির ঠিক আগেই
আমিনুর রহমান ভাই ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন শরীরের কোনো ব্যথা থেকে হার্ট অ্যাটাক হতে পারে কিনা। আরো জানতে চেয়েছিলেন তার ডান দিকের বুকে ব্যথা হচ্ছে, ইসিজি করেছিলেন এবং ইসিজিতে কিছু পরিবর্তন দেখা দিয়েছিল, সেগুলোর সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক কতখানি। শুনুন সেই প্রশ্নের উত্তর। জি স্যার। আমিনুর রহমান সাহেব, আপনার এই প্রশ্ন দুটো উত্তর দিতে আমি একটু ব্যাকগ্রাউন্ড কথা বলি। যে সাধারণত যে হার্ট অ্যাটাক হয় সেটা আগেও আমরা বলেছি যে হার্টের রক্তনালীগুলো একটু ন্যারো হয়ে আসে এবং ন্যারোগুলো সাধারণত চর্বি এবং অন্য কিছু জিনিসপত্র দিয়ে ভিতরে একটা অনেকটা নর্দমার চর পড়ার মতো বলতে পারেন, এরকম জিনিস পড়ে, সেটাকে সাধারণত অ্যাথেরোমা বলে। আসলে এটা যখন আস্তে আস্তে হতে থাকে তখন এটা ক্রনিক স্টেবল অ্যাঞ্জানা থাকে এবং তখন পরিশ্রমে গিয়ে ব্যথাটা হয়। কিন্তু এটা কোনো কোনো সময় সাডেন, অনেক সময় কারণ জানা যায়, কোনো জানা যায় না, সব ফেটে যায়, তখন অ্যাকুট হার্ট অ্যাটাক হয়। কিন্তু এই যে পদ্ধতিটা হচ্ছে, এই পদ্ধতিতে হওয়ার জন্য এটা কিন্তু কলেরা বা টাইফয়েড কি ম্যালেরিয়ার মতো কোনো জীবাণু ঘটিত না। এটা কতগুলো রিস্ক ফ্যাক্টর যাদের মধ্যে থাকে সেই ধরনের লোকদের মধ্যে এই রোগ হওয়ার প্রবণতা বাড়ে। যেমন ধরেন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কারো কোলেস্ট্রল খুব বেশি আছে, স্মোক করেন, হাঁটাচলা বেশি করেন না, তাদেরই সাধারণত রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন যদি দেখা যায় যে এই ধরনের রোগ যাদের মধ্যে আছে তাদেরই এই রোগ সম্ভাবনা যেহেতু বেশি, তাদেরই খেয়াল করতে হবে, যে পরীক্ষা করে বের করার চেষ্টা করতে হবে যে তাদের ইসকেমিক ডিজিজ এবং ভবিষ্যতে হার্ট অ্যাটাক হয়ে যাবে কিনা। যেমন ধরুন আপনি ডান দিকের ব্যথাটা বললেন, আপনার ব্যথাটার ক্যারেক্টারিস্টিক শুনে মনে হচ্ছে না হার্টের ব্যথা, কিন্তু তবুও এটাকে আপনাকে পরীক্ষা করা উচিত এবং আপনি করেছেনও। একটা রেস্টিং ইসিজি করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে রেস্টিং ইসিজিতে সবসময় ধরা যায় না। যদি আপনার বয়স এর বেশি হয়ে থাকে, 50-এর উপরে হয়ে থাকে, বা আমি যে সমস্ত রোগগুলোর কথা বললাম তা যদি আপনার থেকে থাকে, আপনি যদি স্মোকার হন, তাহলে এটা কার্ডিওলজির সঙ্গে পরামর্শ করে পরবর্তী কিছু স্টেপ আছে, যেমন এক্সারসাইজ টেস্ট ইত্যাদি করে এই রোগটার ধারণা নেওয়া যেতে পারে এবং পরবর্তী সময় কার্ডিওলজিস্ট আপনাকে এইভাবে এটাকে ডায়াগনোস করবেন এবং আপনাকে উপদেশ দিবেন। উনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে অন্য কোনো ব্যথা, যেমন দাঁতের ব্যথা থেকে হার্ট অ্যাটাক হতে এটা পারে এখন কিনা। যদি আবারও চিন্তা করি, যদি কারো এইরকম অবস্থা হয়ে থাকে, যেমন ভাবে একটা অ্যাথেরোমা আছে, প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে আছে, সেসব যে সাডেন ফেটে যায়, যেটা ডক্টর মাহবুব বলছিলেন, তখনই হার্ট অ্যাটাকটা হয়। সেটার অন্যতম একটা কারণ কিন্তু স্ট্রেস। যেমন ধরুন আপনি দাঁত ওঠার কথা বলেছেন, সেটা কিন্তু স্ট্রেস। হঠাৎ করে ভয় পাওয়া, সেটাও কিন্তু একটা স্ট্রেস। ভূমিকম্প হয়ে যাওয়া, সেটা উত্তেজিত হয়ে যাওয়া, তর্ক বিতর্ক করা, অথবা একটা বাস চলে যাচ্ছে দ্রুত ধরতে গেলেন, তখন হয়ে যেতে পারে। এটাকে সাধারণত প্রেসিপিটেট করে, মানে হঠাৎ করে এটাকে বাড়িয়ে দেয় জিনিস। আচ্ছা, তার মানে দর্শক, আমরা যে সিনেমায়, টেলিভিশনে দেখি, নাটকে, সিনেমায়, যে হঠাৎ ইমোশনাল হয়ে গেলেন, হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন, তারপরে বুকটা চেপে ধরলেন, হার্ট অ্যাটাক হতে হতে আমাদের নায়ক কিংবা নায়কের বাবা মারা যাচ্ছেন, ওই যে ঘটনাগুলো দেখি, ওইটা অনেকখানি জাস্টিফিকেশন আছে এবং সবারই মধ্যে এই রোগের একটা পরিবেশ থাকে শরীরের মধ্যে। আচ্ছা আচ্ছা, একটা পরিবেশ মানে একটা খারাপ পরিবেশ বলতে, সেই রিস্ক ফ্যাক্টর দিয়ে খারাপ পরিবেশ তৈরি থাকে আগে থেকে, এর উপরে জাস্ট একটা জিনিস হার্ট অ্যাটাক ঘটে যায় আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে দর্শক আমরা জানলাম যে কি কি কারণে বা কি কি ঝুঁকি থাকলে হার্ট অ্যাটাক হতে পারে। দর্শক, ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমাদের চিকিৎসকরা এখন বারবার উৎসাহিত করতে চাচ্ছেন আমাদের রোগীদেরকে এবং জনসাধারণকে একটা ব্যাপারে, সেটি হচ্ছে প্রাইমারি পিসিআই। এটি যখন একটা মানুষের হার্ট অ্যাটাক হয় তখন তার হার্টকে বাঁচানো, জীবন বাঁচানোর চেষ্টায় একটা অন্যতম চিকিৎসা পদ্ধতি। প্রাইমারি পিসিআই বলতে কি বোঝায়, কখন করা হয়, কেন করবেন, সে সম্পর্কে আরো বিস্তারিত শুনবেন আমাদের চিকিৎসকদের কাছ থেকে। তবে তার আগে আপনাদের একটি ফোন নিয়ে নিচ্ছি আমি। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। সরি, হ্যালো, আমার নাম কাজী মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই, ঝটপট প্রশ্ন করুন। হ্যাঁ, এই আমার বয়স 48। আমি 5 বছর আগে আমার বুকে মোবাইল রাখতাম। মোবাইল রাখার কারণে বুকে ব্যথা হতো ডান পাশে। তারপর আমি হার্ট ফাউন্ডেশনে ডাক্তার দেখালাম, সেখানে আমাকে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইকো, ইটিডি, ইসিজি সবগুলো টেস্ট করানো হয়েছিল, কোনো কিছু ধরা পড়ে নাই। জি, এবং ডাক্তার সাহেব বলতো যে আপনার কোনো চিন্তিত নাই, আমাদের কোনো হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, কিন্তু এতদিন পরে আমি হাঁটতে চাচ্ছি, আমি 1-2 মিনিট পরে আমি হাঁটতে পারতেছি না এবং বুক ধরপড় করে এবং 2 হাতের বাহু ব্যথা করে। আচ্ছা, এখন আমার বসে একটা প্রোটেস্ট। আপনি পরীক্ষাগুলো কবে করেছিলেন? পরীক্ষাগুলো 4 বছর 5 বছর আগে। আচ্ছা, আরেকটা ভাই, আরেকটি প্রশ্ন হচ্ছে, এখনো কি মোবাইল পকেটে রাখেন? না, মোবাইল এখন আমি পকেটে রাখি না, মোবাইল পকেটে রাখি না, কিন্তু
হাঁটতে পারতেছে না। আমি হাঁটতে আচ্ছা, ঠিক আছে, শুনুন ভাই, পরামর্শ শুনুন কি হতে পারে। স্যার, আপনি কিছু বলবেন? আসলে মোবাইল যে পকেটে রাখলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব একটা বেশি আছে, খুব একটা ইয়ে না। তবে এর অন্য কিছু অ্যারিথমিয়া বা অন্য কিছু হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই বুক পকেটে বিশেষ করে রাখা সাধারণ সমীচীন নয়, এটা বলা হয়ে থাকে। Radiation হ্যাঁ, একটু রেডিয়েশনের induce জন্য করে, হয়তো জি। রিলিজ হয়। আর আরেকটা হলো যে যাদের পেসমেকার লাগানো আছে তাদের তো অবশ্যই না রাখাই ভালো, কারণ সেখানে রেডিয়েশনের ব্যাপার আছে। কিন্তু আপনার যেটা ব্যক্তিগত প্রশ্ন, সেখানে যেটা হলো যে আপনি 4 বছর আগে যে আপনার যে ব্যথাটা হয়েছিল, যদিও এটা আপনি রিলেট করেছেন আপনার ফোন রাখার কারণে, সেটা হয়তো নাও হতে পারে। তার প্রমাণ যে পরীক্ষাগুলো সব নর্মাল ছিল। কিন্তু এটাকে খেয়াল করতে হবে, আপনার এই 4 বছরে আপনার বয়স বেড়েছে, আপনার রক্তনালীর বয়স বেড়েছে। সুতরাং এখানে আবারও পুনরায় আগে যেটা ছিল না সেটা কিন্তু ডেভেলপ করতে পারে। সুতরাং আপনি একজন কার্ডিওলজিস্টের সঙ্গে পরামর্শ করে আগে টেস্টগুলো বা উনি যেটা মনে করেন করে প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনার বর্তমানে এই ব্যথাটা হার্টের থেকে হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে, এটা আপনার জন্য করা উচিত। দর্শক, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা ম্যাজিক্যাল চিকিৎসা হচ্ছে প্রাইমারি পিসিআই। এই সম্পর্কে বিস্তারিত শুনুন ডক্টর মাহবুবুর রহমানের কাছ থেকে। ধন্যবাদ। প্রাইমারি এনজিওপ্লাস্টি বা প্রাইমারি পিসিআই বা সাধারণভাবে দর্শকরা যেটা বা সাধারণ মানুষ যেটা বুঝে যে জরুরি এনজিওপ্লাস্টি, ঘটনাটা হলো আপনার রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হওয়া মানে হচ্ছে, আমরা একটু আগে যেটা বলেছি, যে হার্টের মেজর একটা রক্তনালী বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধ রক্তনালী যদি আমরা খুলে না দিই, তাহলে হার্টের একটা বিশাল অংশ ধ্বংস হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। এর থেকে রক্ষার উপায় হচ্ছে হার্টের রক্তনালীটা খুলে দিতে হবে। খুলে দেওয়ার সবচেয়ে আধুনিক এবং ইফেক্টিভ ব্যবস্থা হলো এটাকে এখনই এনজিওগ্রাম করে ব্লকটাকে নির্ণয় করে লোকেট করে ব্লকটাকে অপসারণ করে এখানে একটা বেশিরভাগ ক্ষেত্রে একটা রিং লাগিয়ে রিং পরিয়ে দেওয়া। জি। এটি হলো আধুনিক হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসা। সর্বোচ্চ কতক্ষণের চিকিৎসা। মধ্যে এই কাজটা করা যায়? এটা যত তাড়াতাড়ি আপনি পারবেন তত বেশি লাভটা রোগী পাবে আর কি। আমরা সাধারণত 1 থেকে 12 ঘন্টার মধ্যে করতে পারলে খুশি, যত তাড়াতাড়ি তত মঙ্গল। একটা মানুষ হার্ট অ্যাটাক হয়েছে, প্যানিক অ্যাটাকে পড়েছেন, আর্থিক প্রস্তুতি নাই, হঠাৎ করে হাসপাতালে গেল, আপনারা বললেন এত খরচ লাগবে, প্রাইমারি এনজিওপ্লাস্টি করতে হবে, কিভাবে কাউন্সেলিং করবেন? না, এটা বুঝতে হবে যে এটা লাইফ থ্রেটেনিং, তার জীবন বিপন্নকারী একটি সমস্যা। আর যার এই ক্যাপাসিটি নাই তাকে যে এটা আপনি সরকারি হাসপাতালে যেতে পারেন। আমাদের অনেক এখন সরকারি মেডিকেল কলেজ আছে, হৃদরোগ ইনস্টিটিউট আছে, মেডিকেল বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান আছে। সেখানে কিন্তু অনেকটা অল্প পয়সা বা বিনা পয়সায় এই এনজিওপ্লাস্টি বা আর্জেন্ট এনজিওপ্লাস্টি, যেটা আমরা বলি যে প্রাইমারি এনজিওপ্লাস্টি করা হয়, সেক্ষেত্রে খরচ খুব একটা বেশি লাগবে না। কিন্তু আমি তারপরে বলবো, যদি সেই সামর্থ্য বা সেই সুযোগ বা সেই দূরত্ব বা আপনার নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু আগে স্যার যেটা বলেছিলেন যে একটা ওষুধ দিয়েও কিন্তু এই ব্লকটা খুলে দেওয়ার চেষ্টা করা হতে পারে, যেটাকে আমরা বলছি যে স্ট্রেপ্টোকাইনেজ। সেটা একটা উপজেলায়, হ্যাঁ, থ্রম্বোলাইসিস, একটা উপজেলা বসেও কিন্তু একটা স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া উচিত। সেটা শুধু আমাদের আমি সাধারণ মানুষের জন্য নয়, আমাদের যারা চিকিৎসক আছেন যারা, তাদেরকেও আমি বলবো এটা সচেতন হতে, যে স্ট্রেপ্টোকাইনেজ দিলেও কিন্তু এই ব্লকটা খুলে দেওয়া যেতে পারে। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই একটা আধুনিক হাসপাতালে সেটা যত দ্রুত সম্ভব, রাত 3টা হতে পারে, দিনের 1টা হতে পারে, এটার সময় নাই। কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। দর্শক, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে প্রাইমারি এনজিওপ্লাস্টি বা প্রাইমারি পিসিআই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের হৃদরোগের, হার্ট অ্যাটাকের চিকিৎসায় খুবই আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি। এই সম্পর্কে আপনারা যতটাই সচেতন হবেন ততটাই এই চিকিৎসা গ্রহণটা ইজি হয়ে যাবে আমাদের সবার জন্য। দর্শক, আমাদের সময় হয়ে যাচ্ছে, একটু সীমিত হয়ে আসছে। ছোট ছোট উত্তর চাচ্ছি আপনাদের কাছে, যে একটা রোগীর হার্ট অ্যাটাক হলো, তারপর কতদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে, কতদিন আপনারা রাখেন? সাধারণত আমরা 3 থেকে 5 দিন, যদি আনকমপ্লিকেটেড হয়, কোনো জটিলতা না হয়, সাধারণত আমরা 3 থেকে 5 দিনের মধ্যেই একটা রোগী ছুটি দেওয়া। 5 দিন পর উনি যখন বাসায় যাবেন কতদিন বিশ্রামে থাকবেন? এটা নির্ভর করে অ্যাটাকের তীব্রতা, মাত্রা এবং হার্টের ফাংশনের উপরে, বেসিক যেটা থাকলো তার উপরে। সাধারণত আমরা 4 সপ্তাহ বাড়িতে বিশ্রাম, শুয়ে থাকা নয়, বাট বাড়িতে মানে বড় কোনো কাজে না যাওয়া, পরিশ্রমের কাজে না যাওয়া, আমরা সাধারণত বলি 4 আচ্ছা, সপ্তাহ। আপনারা বলেন যে হার্ট অ্যাটাকের রোগীকে যে তার খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক হতে হবে। কি খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে? খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা আছে এটা ইম্পর্টেন্ট, সেটা হলো সেটা শুধু হার্ট অ্যাটাকের রোগীর জন্য নয়, সবার জন্যই অ্যাকচুয়ালি একই উপদেশ। সেটা হলো লো সল্ট, লো ফ্যাট ডায়েট আমরা বলি, এবং তার বডি প্রেসার যাতে কমতে পারে, তার ওজন যাতে কমতে পারে এবং কোলেস্টেরল যাতে কমতে পারে, এই লক্ষ্যেই আমরা কতগুলা ডায়েটিং অ্যাডভাইস। হার্ট অ্যাটাকের রোগীরা ব্যায়ামের কথা আপনারা পরামর্শ দেন যে ব্যায়াম করতে হবে, তো হার্ট অ্যাটাক হয়েছে, ব্যায়াম করতেও তো ভয় লাগে। না, এটা প্রথম 1 মাসে যেটা আমরা বললাম যে
মানে কোনো ভারী কাজে না যাওয়া, ভারী পরিশ্রমে না যাওয়া, কিন্তু তাকে গ্র্যাজুয়াল অ্যাম্বুলেশন বলি, সাধারণ আস্তে আস্তে তার হাঁটার অ্যাক্টিভিটিস, কার্যক্রম অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। ধরা যাক প্রথমে সে 10 মিনিট করে 3 বেলা হাঁটলো খালি পেটে, তার যদি ভালো লাগে সে আস্তে আস্তে এটা প্রতি সপ্তাহে বাড়াতে থাকবে, 15 মিনিট 3 বার করলো। আস্তে আস্তে যখন সে দেখবে ক্যাপাসিটি পাচ্ছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, তখন সে আস্তে আস্তে বাড়াবে এবং আলটিমেটলি 4 সপ্তাহ পরে আমরা বলবো স্যার 30 থেকে 40 মিনিট সে ব্যায়াম করবে। আচ্ছা দর্শক, হার্ট অ্যাটাকের রোগীদের বেশ কিছু বিশ্বাস রয়েছে যেগুলো অনেক সময় তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা ওগুলো নিয়ে একটু ছোট ছোট আলাপ করি। স্যার সময় শেষ হয়ে যাচ্ছে, ছোট্ট করে আলাপ জানতে চাই আপনার কাছে ওষুধের ব্যাপারে। ওষুধ কয়েকদিন খাবার পর ওষুধগুলো বন্ধ করে দেন, কতগুলো যুক্তি দেখান রোগীরা যে এতগুলো ওষুধ খাবো ইচ্ছা করছে না, অথবা বলে যে সারা জীবন ওষুধ খেতে হবে, বুকের ব্যথা তো নাই, ওষুধ খাবো কেন? আসলে এই যে আমি আগে বলেছি এটা কন্টিনিউয়াস ডিজিজ, এবং এটা ওষুধ রোগটাকে ভালো করার জন্য কিন্তু এটা চিকিৎসাটা না। এই চিকিৎসা হলো যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে বা হার্ট অ্যাটাক হওয়ার আগে যাতে করে এটা খারাপের দিকে না যায়, তার জন্য এটাকে মেনটেন্যান্স ওষুধ হিসাবে বিশেষ ওষুধ দেওয়া হয়ে থাকে। অবশ্যই যে সমস্ত রোগীর বিভিন্ন ধরনের ওষুধ লাগে, এবং বেশি না, আসলে সবগুলো জাস্টিফাইড ওষুধ হিসেবে দেওয়া হয়। যার ডায়াবেটিস আছে তার জন্য এক ধরনের ওষুধ লাগতে পারে, ব্লাড প্রেশার যারা আছে হতে পারে এক ধরনের ওষুধ হতে পারে, আরেকজন হয়তো হার্টের ফাংশন খুব কম, তার জন্য কিছু ওষুধ হতে পারে। তবে যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ মতো খেতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট সব ক্ষেত্রেই কোনো না কোনো ওষুধ লাইফ লং খেতে হবে। অনেকে ফলো আপে আসেন না ঠিক মতো, যে ডাক্তারের সাথে যে আসবেন মাঝে মধ্যে দেখা করবেন সেটা হয় না। এটা কিন্তু মারাত্মক ভুল। সাধারণত কতগুলো নিয়ম অনুসারে চিকিৎসক তাকে ফলো আপে ডাকেন, এবং সেই সময় কিছু পরীক্ষা, কিছু তার শরীর পরীক্ষা, কিছু ল্যাবরেটরি পরীক্ষা, এবং তার ইতিহাস শুনে। আপনারা এত সব চিকিৎসার কথা বলছেন, কিন্তু বাজারে তো এমন প্রচলিত চিকিৎসা রয়েছে যে রিং লাগবে না, বাইপাস সার্জারি লাগবে না, তাছাড়াই হার্টের রোগীরা ভালো হয়ে যাবে। এ ব্যাপারে আপনার এই পরামর্শ? ধরনের কোন ধরনের প্রচারণা সম্পূর্ণ আনএথিক্যাল। এই ধরনের প্রচারণা করা ঠিক না। কারো রিং লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু সেটা অ্যাসেসমেন্টের পরেই এটা সম্ভব, এবং একেবারে ঢালাওভাবে এই ধরনের কথা বলা হার্টের আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে হার্ট অ্যাটাকের পর রোগীরা খুব বিষণ্ণতা পেয়ে বসে, এই বোধহয় জীবনটা আমার শেষ হয়ে গেল, এই বোধহয় আমার আর কিছু করার নেই, এ ব্যাপারে? না, বিষণ্ণতার কোনো এখানে কারণ নেই। কারণ যখন হার্ট অ্যাটাকের প্রাথমিক ধকলটা কেটে গেল এবং সে যখন সেভ হয়ে গেল, জীবন যখন রক্ষা হলো, তখন কিন্তু তার জীবন বা তার লাইফ স্প্যান কিন্তু অন্য একটা মানুষের মতোই হতে পারে। সুতরাং তাকে বিষণ্ণ না হয়ে তার রিস্ক ফ্যাক্টর মডিফাই করা, ডায়াবেটিস, প্রেসার কন্ট্রোল করা, স্মোকিং এগুলা বাদ দেওয়া, এক্সারসাইজ করা এবং ওষুধ নিয়মিত খাওয়া, ফলো আপ থাকা, এগুলা করলে সে একটি সাধারণ মানুষের মতোই, অন্য একটা মানুষের মতোই সে জীবন যাপন করবে। সুতরাং অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য নাটশেলে দিয়েছেন আপনারা, আশা করি দর্শকদের কাজে লাগবে। দর্শক নিশ্চয়ই কাজে লাগবে হার্ট অ্যাটাক সম্পর্কে এত সব তথ্য। দর্শক, বুকের ব্যথা কমে গেলে হার্ট অ্যাটাকের রোগীরা কেন যেন অনেক সময় হার্টের প্রতি গুরুত্ব কমিয়ে দেন, আবার সাদামাটা জীবনে চলে যান। তখন এই সুযোগে, এই অযত্নে, এই অবহেলায় হার্ট কিন্তু বসে থাকে না, দুর্বল থেকে দুর্বলতর হতে পারে। আর এই দুর্বল হার্টের মধ্যে দেখা দিতে পারে অনিয়মিত হৃদস্পন্দন, ভেন্ট্রিকুলার ফেইলার, নানান ধরনের হার্টের গতি কমে যাওয়ার মতো সমস্যা, কিংবা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথির মতো জটিল কিছু জটিলতা দেখা দিতে পারে। দর্শক, তখন জীবন হয়ে ওঠে দুর্বিষহ, চিকিৎসকরাও থাকেন অনেকটা অসহায়, তেমন কিছু একটা করার থাকে না, যে চিকিৎসা বিদ্যমান থাকে সেটি অনেক সময় খুব এক্সপেন্সিভ হয়ে যায়। দর্শক, এত সব সমস্যা পোহাবেন নাকি হার্টের যত্ন নেবেন? হার্টের যত্ন নিন, সচেতন হন, হার্ট অ্যাটাক প্রতিরোধে সবাই সচেতন হন। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। থ্যাংক ইউ।